দৃশ্যম 3 গল্পের শুরু। সুপারস্টার মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দৃশ্যম 3 সদ্য মুক্তি পেয়েছে। সিনেমার শুরুতেই দেখা যায় বরুণের মা জর্জ কুটি এবং তার পরিবারকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় যে বরুণের খুনের সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। এরপর সেই লেখক একটি বই প্রকাশ করেছিল, সেই বইয়ের উপর ভিত্তি করে একটি সিনেমাও মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখার পর প্রযোজক জর্জ হলো তার পরিবার নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসেন। হল থেকে বেরিয়েই তারা দেখতে পান যে রিবো সেখানে অপেক্ষা করছিল। রিবো তখন তাদের জিজ্ঞেস করে, আপনাদেরকে নির্দোষ বলে প্রমাণ করেছে, কিন্তু আপনার যে নতুন সিনেমাটি এসেছে এটার ব্যাপারে আপনার কি বলার আছে? পুলিশ জর্জের বিরুদ্ধে কেসটা তখনও প্রমাণ করতে পারেনি। বারবার তারা মিথ্যা দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এমনকি সিনেমা হলের বাইরে থাকা পুরা মিডিয়া টিমও এটা মানতে রাজি ছিল না। অন্যদিকে জর্জের পরিবারের সাথে বরুণের মৃত্যুর বিষয়টা ঘুরে ফিরেই আসছিল। জর্জ কুটি তখন তার 12 বছরের মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছিল। অনেক ছেলের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়েছিল, কিন্তু এইসব বিষয়ে বিয়ের ঝামেলা নিয়ে রানিয়া সবসময় মনমরা হয়ে থাকতো। সে জর্জকে বলতো, আদালত তো রায় দিয়েই দিয়েছে, বরুণের মৃত্যুর জন্য কে দায়ী? এরপর কিছুদিন কেটে যায়। জর্জ কুট্টি প্রযোজিত সিনেমাটা ব্লকবাস্টারের পথে এগিয়ে চলে। সেই কথা শুনে রানিয়া আবার বলে উঠল, একটা কাহিনীর জন্য আমাদের এত পেরেশানির মধ্যে পড়তে হচ্ছে। এখানেই গল্পটি পুনর্লিখিত ও সুসংগঠিত করা হলো। একদিন ওদের ছোট্ট আম্মু ইউটিউব দেখছিল, তখন সে হঠাৎ আবিষ্কার করে যে তাদের সিনেমার একটি দৃশ্য ইউটিউবে আপলোড হয়ে গেছে। এই খবর শুনে হিরো জর্জ কুট্টির একটি পরামর্শ দেওয়া হয় এখনই সাইবার ক্রাইম বিভাগ এবং আইজি অফিসে যোগাযোগ করার জন্য। আইজি অফিসের বাইরে হঠাৎ জর্জ কুটির সাথে দেখা হয় এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের। বিষয়টি শুনে সেই অফিসার জর্জকে সম্মান জানিয়ে বলে, হ্যাঁ আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কথা বলতে বলতে হঠাৎই সিরিয়াস হয়ে যান সেই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। এই কথাটুকু শুনেও জর্জ কুট্টি সম্পূর্ণ চুপ থাকে। সে একটা কথাও বলে না, কারণ সে খুব ভালো করেই জানতো এই ব্যাপারটা যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে পরিণতি কি হতে পারে। সে অনেক সংগ্রাম করে সিনেমার জগতে প্রবেশ করেছে, এই স্বপ্নকে সে যে কোনো মূল্যে রক্ষা করতে চায়। এদিকে এতদিন পরেও জর্জ তার সমস্যার কোনো সমাধান করতে পারেনি, কারণ যেখানেই সে সাহায্য চাইতে যায় সেখান থেকেই বাধা আসে। আদালত একসময় এদের নির্দোষ ঘোষণা করলেও সেই পুরনো ঝামেলায় তাদের পিছু ছাড়েনি। বারবার একই সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। এমন পরিস্থিতিতে সেই জর্জ কুট্টি বলতে থাকে, আপনার বিরুদ্ধে সেই বয়ানটা দেওয়ার পর থেকে আমার পরিবারে শনির দশা লেগে যায়। পাপ মুক্তির আশায় সে একদিন চার্চে গিয়েছিল। সেখানে ফাদার তাকে বলেছিল যে পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। সব কথা শুনে জর্জ উত্তর দিল, তা শুনে যোশী রীতিমতো অবাক হয়ে গেল। জর্জ বলল, আমি কখনো কাউকে কোনো ক্ষতি করিনি। এই কথাটি শুনে যোশী আরো বড় ধাক্কা খেল, কারণ জর্জ নিজের সম্পর্কে এতটা নিশ্চিত হয়ে কথা বলছিল যে জর্জ আরো এক ধাপ এগিয়ে বলল, তোমার যত টাকা দরকার আমার কাছ থেকে নিতে পারো। এই টাকা দিয়ে যদি কোনোভাবে সমস্যার সমাধান করা যায় তাহলে কুট্টিকে শায়েস্তা করা যাবে। অন্যদিকে দুজন সাংবাদিককে দেখা গেল, তারা তাদের পুরো টিম নিয়ে জর্জ কুটির পরিবারের উপর নজর রাখছিল। আসল ঘটনা হলো ওই রিপোর্টারদের পিছনে এক বিশেষ ব্যক্তির হাত ছিল। এভাবেই দিন কাটতে লাগলো, কোনো সমস্যার সমাধান মিলছিল না। ডাক্তারের পরামর্শ এবং অঞ্জুর পরিবারের সাথে কথা বলার বিষয়। ডাক্তার বলল অঞ্জু তার পরিবারের সাথে ওপেনলি যেন সব কথাবার্তা আলোচনা করে। জর্জ কুটিকে এই কথা বলছিল। আঞ্জুর প্রশ্ন ছিল, ওর মনের প্রশ্ন ছিল যে আঞ্জু সেই প্রশ্নটাই জিজ্ঞেস করে যেটা ওর পরিবার সবসময় ভয়ে ভয়ে থাকতো। সে জিজ্ঞেস করে, বরুণের এই কেসটা কি কখনো প্রমাণ করে বের করার সম্ভাবনা নেই? কারণ সেগুলো তো সব মিশিয়ে ফেলা হয়েছে। এই ব্যাপারে এক লয়ারের সাথে, যেই লয়ার এর আগে তাদের কেস লড়ছিল, সেই লয়ার বলল, তুমি তোমার পরিবারের সবার কাছে এখন আসল সত্যটা বলনি। তুমি যে বরুণের লাশটা এসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছো, হাড্ডিগুলো নষ্ট করে ফেলেছো, এই কথাটা তাদেরকে বলো। এভাবেই দিন কাটতে থাকে। সত্য জানার পরে জর্জ অনেক রাগান্বিত হয়ে যায়, সোজা চলে যায় সেই থিয়েটারের মালিকের কাছে। জর্জ এতটাই রাগান্বিত ছিল যে সে বলে ওঠে, তুমি এতটাই সেলফিশ মানুষ, তুমি কি তা জানো? এই কথা শোনার পর জর্জ পুরো ভেঙে পড়েছিল। এরপর কিছুদিনের মধ্যে জর্জদের বাড়িতে শ্রেয়া নামে একটি মেয়ে আসে। মেয়েটি আর কেউই নয়, শ্রেয়া এসেছিল। শ্রেয়া হলো সেই যে খ্রিস্টিয়ানদের যে কবরস্থান থেকে যেই লাশটা পাওয়া গিয়েছিল, সেই লাশটা যে দিয়েছিল সেই হলো সেই লোকের মেয়ে হলো শ্রেয়া।
জর্জের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসে, কারণ তার বিয়ে ছিল। সেটা শুনে জর্জ খুবই কষ্ট পায়। সেদিন রাতে পাশের এক ক্ষেত থেকে আজব একটি শব্দ শুনতে পায়। সেখানে দেখে একটা লোক অনেকগুলো মাটি সরায়, সেই জায়গাগুলো গর্ত করে রাখে। সেই গর্তে খুঁড়ে দেখে আসলে তেমন কিছুই ছিল না। এই ঘটনার কারণে জর্জ বেশ ভয় পায়। সে বুঝতে পারে যে কিছু একটা ঘটতে চলেছে। কিছুদিন পরে একটি সুখবর আসে। দুই পরিবার মিলে জর্জের মেয়ের বিয়ে ঠিক করে। ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে। ওদের ঘরে খুশির আমেজ ছিল, পুরো উৎসব মুখর পরিবেশ ছিল। সেখানে গিয়ে নিজেকে পুলিশ দাবি করে আঞ্জুর মেডিকেল রিপোর্টটা চায়। তবে মেডিকেল রিপোর্টটা দেওয়ার দিতে চায়নি ডাক্তার, কিন্তু পরবর্তীতে অনেক হুমকি ধামকি দেওয়ার পরে ডক্টর সেই মেডিকেল রিপোর্টটি দিয়ে দেয়। জর্জ পরবর্তীতে ডাক্তারের সাথে যোগাযোগে সব কথা খুলে বলে। এটা ছিল পুরানো সাদেবনের ঘটনা। এই কথাটা শোনার পরে জর্জের চেহারা ভয়ের ছাপ দেখা যায়। কথাটা ছিল এরকমই, যদি তুমি আমার পরিবারের পিছে লেগে থাকো তাহলে কিন্তু তোমাকে এবং তোমার মেয়েকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই কথার কারণে সে বুঝতে পেরেছিল যে সাদেবন এখন শুধু সন্দেহের ভিত্তিতে এগিয়ে দেখছে, কিন্তু আসলে ভিতরে তেমন কিছু নেই। কিন্তু তারপরেও তার ভিতরে অনেক চিন্তা ঘুরছিল যে হয়তোবা সাদেবন আবার ওদের পিছনে লাগতে পারে। এদিকে ওদের ঘরে আঞ্জুর বিয়ের তোড়জোড় শুরু হলো। ওরা সবাই মিলে কাপড় চোপড় জুয়েলারি কেনাকাটা করছিল। জর্জ লাগাতার লয়ারের কাছে পরামর্শ নিচ্ছিল। লয়ার বারবারই বলছিল, আপনি একদমই চিন্তা করবেন না। চার্লস যে লোকটার লাশ তুলেছিল তার মেয়ে কিভাবে বিদেশে বসবাস করছে আর সেখানে এখনো বিদেশে চাকরি করছে, সেটার সাথে সাথে বিয়েও ঠিক হয়ে গেছে। একথা শোনার পর সাদেবন প্রমাণ আরও যেন শক্তিশালী হয়ে ওঠে। এটার জন্যই তো এত বছর ধরে সে অপেক্ষা করছিল। সে যখনই ব্যাপারটা আবার আইপিএস অফিসার থমাসকে জানাতে যায় তখন ওকে আইজি অফিসে ডেকে পাঠায়। পরের দিন সেখানে থমাস বলে, কেসের ইনভেস্টিগেশন তুমি আর করবে না, কারণ তোমার নামে থমাসের রিপোর্ট করা হয়েছে যে তুমি একটা বাড়িতে গিয়েছিলে। আসলে হারুনের বাবা, যিনি রিজাইন করে ফেলেছিলেন, সে এই কেসটার শেষটা তিনি দেখেই ছাড়বেন বলে চিন্তা করছিলেন। প্রভাকরণ তার সাথে যোগাযোগ করে এবং এই কেস নিয়ে আগাতে চেষ্টা করে। আর অন্যদিকে জর্জ, তার এই ব্যাপারগুলো যে ঘটেছে এগুলো সম্পর্কে জানতে সে খুব বেশি দেরি হতে হয়নি। তখন সে বুঝে গিয়েছিল যে সত্য যখন কোর্ট থেকে ডিসিশন না হয়ে বিয়েটা কোনোভাবেই থামানো যাবে না। আর এভাবেই সাদেবন এবং প্রভাকরণের প্রথম চালটা ফেল হলো। এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। যেই ছেলেটার সাথে আনুর বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটা আসলে প্রভাকরণেরই লোক। হানিমুনের জন্য রিসার্চ নিয়ে গিয়ে সেখানে সে অনুকে অজ্ঞান করে ওষুধ খাইয়ে সেখানে একটি নতুন সমস্যা তৈরি করার একটা প্ল্যান তারা করছিল। প্রভাকরণ তার প্ল্যানটা খুব ভেবেচিন্তে করেছিল, কিন্তু সে জানতো না যে এই জর্জ আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এই কথাটা শুনে প্রভাকরণ অনেক চিন্তায় পড়ে যায়। জর্জ তাড়াহুড়া করে সে রিসোর্টের দিকে এগিয়ে যেতে থাকে। রিসোর্টের দৃশ্য। আঞ্জু কান্না জড়িত কণ্ঠ বলে, তোমার উপর আমার পুরো ভরসা আছে বাবা, তুমি আমার এই কষ্টের ব্যবস্থা করো। আঞ্জুর হাজবেন্ড যে ছিল সাদেবনের সাথে ভেগে যেতে চেষ্টা করছিল। এই সময় জর্জ কুঠি তার মেয়েকে হাতে আঘাত করে এবং সেই আঘাতের চিহ্ন নিয়ে ভিডিও করার চেষ্টা করে। পুরো ভিডিওটা রেকর্ড করে থাকে। সেই ভিডিওটা নিয়ে সে পরবর্তীতে একটি নতুন গেমের জন্য চেষ্টা করতে থাকে, যে নতুন একটি গেম খেলবে। জর্জ থমাসের কাছে গিয়ে বলতে থাকে, যা করেছি আমি নিজেই করেছি। প্রভাকরণ যদি বদলা নিতেই চায় তাহলে যেন আমার মেয়ের উপর নয়, আমার উপরে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় জর্জ পুলিশের কাছে গিয়ে নিজে জবানবন্দি দেয় যে ভারনের খুনটা সে নিজেই করেছিল। এর জন্য জর্জ গ্রেপ্তার হয়েছে। খবর দেখেছিল প্রভাকরণ এবং তার বোন গীতা। তখন প্রভাকরণ তার বোনকে জিজ্ঞেস করে, এখন কি তুমি খুশি? কিন্তু আসলে সে খুশি ছিল না। এভাবেই দৃশ্যম 3 শেষ হয়ে যায়। সামনের অংশ দেখা যাবে দৃশ্যম 4-এ।